ওনার মানুষের কাছে পৌঁছানোর যে মানসিকতাটা, যেরকমভাবে উনি মানুষের কাছে পৌঁছচ্ছেন, সেইটার কথাই আপনি বলছেন। হ্যাঁ, এটা আশা করিনি যে উনি প্রথম থেকেই এইভাবে মানুষের কাছে যাবেন। দেখুন, তো একজন রাজনীতিবিদ এবং উনি তো যাবেনই, উনি জানেন এই প্রসেসগুলো। কিন্তু পাশাপাশি বিশাল চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে, কিন্তু যেটা সবাই আমরা আন্ডারস্ট্যান্ড করেছিলাম যে সায়ন্তিকা ব্যানার্জি একজন অভিনেত্রী কীভাবে সে, ঠিক আছে, কিন্তু উনি যে পরিশ্রমটা করছে অনেক রাজনীতিবিদ আমি দেখছি, ওরে বাপ রে বাপ, আমার পাড়াতেই কি মানে আপনার 3 দিনের মধ্যে এসে গেছে। মানে আর বড়নগরেই বামফ্রন্টকে, এখন বামফ্রন্টের যে ক্যান্ডিডেট আছে ওনাকে আপনি কীরকমভাবে দেখছেন, আর ওনার কি মনে হচ্ছে কতটা কীরকম জায়গা পেতে পারে বড়নগরে? একটা সময়, এটা এক একটা সময় আপনাকে মেনে নিতে হবে। একটা সময় তো ওনারা সারা বাংলায় 34 বছর ধরে ওনারা ছিলেন। এখন একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, আবার একদম একটা নতুন দল এখানে এসেছে, তারা কী বলে আপনার সেই শাসন চালাচ্ছে, হ্যাঁ, কী বলে মানুষের পরিষেবা নিয়ে তারা যাচ্ছে। তবে এইটুকু বলতে পারি যে ওনাদের চিন্তাভাবনা সেই সব ঠিক আছে, কিন্তু আরও মানুষের থেকে যেন অনেক বেশি দূরে চলে গেছে। যাই হোক, আমি হারতে পারি জিততে পারি, মানুষের কাছে থাকতে হবে। তো সেটা মনে হয় একটুখানি এই কমিউনিকেশন গ্যাপটা হয়েছে, যেটা অনেকটাই বলতে পারেন বিজেপি, কিন্তু যার জন্য সব জায়গায় ওই বিজেপি আপনার সেকেন্ড হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে ওই জায়গাটায় কিন্তু একটু লাগাম ছেড়ে দিয়েছে, কী বলে আপনার বামফ্রন্টের আরও যে আমরা যে আন্দোলন দেখেছি ছোটো থেকে, যেভাবে লড়াই করা দেখেছি, সেটা অনেকটাই কমে গেছে। সেই মানে তীব্রতাটা নেই আর কি। সেটা বলতে পারেন যে আজকে রুলিং পার্টিতে তার তো তীব্রতা থাকবেই, পাশাপাশি বিরোধী শিবিরে যদি সেই জায়গাটা বলেন তাহলে অনেকটাই এখানে সজল যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে। তো পাশাপাশি আমি একটা জায়গায় মানে খুব আশ্চর্য যে সায়ন্তিকা ব্যানার্জি এইভাবে আমার পাড়াতেই এ নিয়ে 2বার না 3বার চলে এলো, প্রত্যেকটা কালকেও কী বলে বাড়ি 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 ঘুরেছে। তো সায়ন্তিকা ব্যানার্জি একজন অভিনেত্রী হয়ে এইভাবে সত্যি এটা আশ্চর্য, খুবই ইতিবাচক দিক এটা বলতে পারি। তো জল, বড়নগরের যে দুটো মূল সমস্যা ছিল জল আর রাস্তা, তো সেটা নিয়ে যতটা উপকৃত আপনারা হয়েছেন বা বড়নগরে আরও বাসিন্দারা হয়েছে, তো সেই দিকে দাঁড়িয়ে এটা কি বলা যেতে পারে যে এটা কি তৃণমূল কংগ্রেসের যে সরকার এসছে তারা এটার দিকে নজর দিয়েছে, জল, রাস্তায় আলো, তো এটা কি একটা বড়নগরের ক্ষেত্রেই আমি শুধু বলছি, শুধুমাত্র বড়নগরের ক্ষেত্রেই বলছি, অন্য কোথাও যাচ্ছি না, শুধু বড়নগরের বাসিন্দা হিসেবে আপনাকে বড়নগরের মানুষের জন্যই প্রশ্নটা, যে সেটা কি মনে হয় একটা বড়নগরের জন্য ভালো হয়েছে? দেখুন, আমি যে জায়গাটা থাকি বিশেষত, আমি একটু মানে 1 পশলা বৃষ্টি হলেই এখানে 1 হাঁটু জল হয়ে যেত। কালাগাপাড়া একটা বিখ্যাত ছিল আলমের কালাগাপাড়া, হ্যাঁ, এখানে জল ডিঙিয়ে ডিঙিয়ে যেত আমাদের। তো এটা থেকে আমরা ভীষণভাবে কী বলে উপকৃত। এখন বড়নগরের অন্য কোথায় জমে আমি জানি না, আমার পাড়ায় জমে না। এটা দারুণভাবে এই কাজটা হয়েছে। আর রাস্তা ভীষণই উন্নত হয়েছে, এটা মানে বলার অপেক্ষা রাখে না। আমাদের আর হোঁচট খেতে হয় না, এটুকু বলতে পারি। হ্যাঁ, এখনও আপনি এসে আপনি দেখবেন কী মানে রাস্তা। তো এগুলো হয়েছে, যেগুলো হয়েছে বলতে অসুবিধা কোথায়। এগুলো আমাদের এতটা ছিল না, এত মসৃণ রাস্তা আমাদের ছিল না কোনো দিনই, সেটা হয়েছে। এখন মসৃণ রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি। আর সেটা সবথেকে বড় অসুবিধা ছিল আমাদের বর্ষাকাল, যে কোনো সময় যদি একটু বৃষ্টি হতো 1 হাঁটু জল হতো। ইভেন আমাদের পাড়ায় একটা দুর্গা পুজো হয়, আমি দেখেছি ছোটোবেলায়, দুর্গা ঠাকুরকে আরও স্টেজ করে মানে ভেসে যাচ্ছে, আরও উঁচু করে স্টেজ করে কী বলে তুলে বসানোর ব্যবস্থা, সব নানান কিছু। তো পুজোর সময় বৃষ্টি হয়ে যায়, তো মানে জল ঢুকে জল ভরে যেত বা কী বলে আপনার পাড়া। তো এগুলো ভীষণভাবেই কী বলে মানে সমস্ত দিক দিয়েই মানে এর একটা হয়েছে আর কি, আপনার নিস্তার বলতে পারেন যে আমরা পেয়েছি। এই কাজগুলো হয়েছে, যার জন্য এখন কালাপাড়ায় আর জল জমে না, ভীষণ শান্তিতে আছি। সে বর্ষাকাল বলুন আর কী বলে আপনি গ্রীষ্মকাল বলুন, যখনই যাই হোক বৃষ্টি হয় না, সেই ইয়েগুলো মানে এই জায়গা থেকে বলতে পারেন আমরা ভীষণভাবে, আমরা যারা এই জন্য থাকি আমরা ভীষণ হ্যাপি যে এই জল আর রাস্তা কিন্তু ভীষণভাবেই আমরা, এবং ল্যাম্পপোস্টের লাইট, এই 3টে জিনিস দারুণভাবে কী বলে আমরা এই পরিষেবাগুলো পাচ্ছি খুব ভালোভাবে। তো তুলনামূলক আগের থেকে ভালো। তো সেই হিসেবে দেখতে গেলে, সেই যদি দেখতে হয় তাহলে গণনা করতে গেলে, তো স্যার বলেই আপনাকে বললাম, তো যেরকম দেখা যাচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিরা
ক্রিকেটের দিকে জোর দিচ্ছে। এই যেটা ইস্ট বেঙ্গল ক্লাবেরই সাথে জুড়েছে স্ট্রাচিগো, তারা ক্রিকেটের ওপরেও কিছু একটা কোচেস অফ দ্য কোচিং, কোচেসদের কোচিং এই টাইপের কিছু একটা প্রোগ্রাম করেছে। তো বিভিন্ন রকমের ক্রিকেটের উপরে যতটা জোর দিচ্ছে, সেইটা কি ফুটবলের উপরে জোর দিলে আজকের দিনের যেই পয়েন্টটা আপনার পয়েন্ট, বঙ্গ সন্তান মানে যারা আমাদের এখানকার বাংলার ছেলেরা, তাদের জন্য উপকার হবে, যাতে তারা আগামী দিনে আরও বড় জায়গায়, ইন্ডিয়ার জায়গায় যেতে পারে, সেরকম ইন্ডিয়া স্টেজ খেলতে পারে বড় বড়। সেটা কীরকমভাবে মনে হয় আপনার, কতটা কি করা উচিত? দেখুন, অ্যাকচুয়ালি ক্রিকেটটা তো যেভাবে ক্রিকেট সংগঠকরা যেভাবে এটাকে মোড়কটা একসাথে সুন্দর করে সাজিয়েছে, তো এটা তাদের মানে কৃতপ্রাপ্য বলবো, যে সুন্দরভাবে যে অর্গানাইজাররা যারা আছে, ক্রিকেট প্রশাসক যারা আছে, তারা সুন্দরভাবে, এবং সেখানে মাইলেজের এমন একটা ব্যবস্থা রয়েছে যার জন্য কর্পোরেট ওখানে দৌড়াচ্ছে। তো অটোমেটিক্যালি আমাদের ফুটবলও সেভাবেই ভাবতে হবে। আজকে ফুটবলে আমি একটা সাধারণ কথা বলি, এই দেখুন একটা ক্লাবের ম্যাচ, সাধারণ একটা ক্লাবের ম্যাচ 60,000 লোক দেখতে গেল। সেদিনকে মোহনবাগান ম্যাচ, মোহনবাগান উড়িষ্যা এফসি ম্যাচে 60,000 মানুষ ছিল। ওরা যদি 75,000 টিকিট করতো, 75,000 লোক। একটা প্রশ্ন আসছে, যদি ন্যাশনাল লেভেলের দিকে তাকানো হয়, আর যে বাংলার ছেলে হোক বা ইন্ডিয়ার যে কোনো স্টেটের ছেলে হোক, যদি ন্যাশনাল লেভেলের ন্যাশনাল টিমের দিকে খেলার দিকে ভাবা হয়, তো সেখানে কম্পিট করার জন্যে, বিদেশি প্লেয়ারদের সাথে কম্পিট করার জন্য, ভালো মাঠে খেলার জন্য, তাদের সাথে পারদর্শিতা একদম সেই বজায় রেখে কী লেভেলের ফিটনেস দরকার, তার জন্য কী পরিকাঠামো আরও দরকার, বা আগের থেকে উন্নত হয়েছে, আরও কী দরকার? দেখুন, আপনি যেটা বলছেন, এখন আমাদের দেখতে হবে, আমরা 19তম স্থানে রয়েছি হচ্ছে এশিয়াতে। এশিয়াতে আমাদের র্যাঙ্ক 90। তো সেখানে আপনাকে ভাবতে হবে ওয়ার্ল্ড কাপ খেলে, এগুলো স্টেপ বাই স্টেপ চিন্তা করতে হবে। ওয়ার্ল্ড কাপে এবছর ধরুন 8 থেকে 9খানা টিম যাবে, 48খানা টিম হয়ে যাওয়াতে সামনের ওয়ার্ল্ড কাপে। তো সেখানে তাহলে আমাকে 1 থেকে 8-এর মধ্যে হতে গেলে এশিয়াতে আমরা এখন 19-এ আছি। তাহলে যে টিমগুলো আপনি ধরুন, যেগুলো কাতার, আপনার কী বলে কোরিয়া, যে টিমগুলো, সৌদি আরব, যে টিমগুলো আপনার কী বলে ওয়ার্ল্ড কাপ খেলে এশিয়া থেকে, অস্ট্রেলিয়া, তো সেগুলো ভাবতে হবে তারা আমাদের থেকে কোথায় গিয়ে, কোথায় গিয়ে না, এইটুকু একদম সহজ, আমরা ভাবছি না সেভাবে। স্ট্রেংথ, ফিজিক্যালি ওরা আমাদের থেকে এগিয়ে, স্কিলে কিন্তু খুব একটা আমাদের থেকে বেশি যে খুব মারাত্মক এগিয়ে তা না। ওরা যদি কী বলে আপনার 80 হয়, আমরা 70-75। স্কিল, গুণগত মান যদি বলেন, স্কিল মানে ফুটবল দক্ষতা যেটা বলে, সেখানে আমি বলছি ফুটবল স্কিলে কিন্তু এরকম ডিফারেন্স 70-80-75-80% ডিফারেন্স। কিন্তু ফিজিক্যালিতে ফিজিকে আমরা কিন্তু অনেকটা ডিফারেন্স, যেখানে আমরা হাইট, ওয়েট, নানা কিছু সমস্যায় কিন্তু আমরা পেরে উঠছি না সেকেন্ড হাফে বিশেষ করে। তো তাহলে সেই জায়গার জন্য আমাদের কী করতে হবে? আমাদের যদি ওই আপনার কী বলে সব ওই 5 ফুট 4 ইঞ্চি, 5 ফুট 5 ইঞ্চি, 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি, হ্যাঁ, অ্যাভারেজ মিডফিল্ডের প্লেয়ার হয়, তাহলে কি যা আবার তাই হবে? তো আমাদের সন্দেশ জিঙ্গান ইন্টারন্যাশনাল মানে খেলতে গেলে প্রথম এটা ভাবতে হবে। দেখবেন এশিয়াডে যে আমরা 62-তে রহিম সাহেবের আমলে যে আমরা কী বলে স্বর্ণপদক পেয়েছি, সেই টিমটার হাইট দেখবেন, ফিজিক্যাল সমস্ত ব্যাপারটা দেখবেন, কেন সে সময় আমরা সাকসেস হয়েছি। তারপর থেকে আমাদের সাকসেস না হওয়ার পেছনে আমরা আস্তে আস্তে ক্রমশ পিছিয়েছি। আপনাকে আবারও বলছি, কেরল, পাঞ্জাব, বাংলা তো অবশ্যই এমনভাবে প্রমোট করতে হবে এদেরকে। পাঞ্জাবে যেতে হবে, পাঞ্জাবে দেখবেন ওরা অটোমেটিক্যালি ওদের ফিজিকটা অনেক ভালো হয়। যদি আপনি বিদেশের দিকে তাকিয়ে থাকেন, দেখবেন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় বিদেশের মাটিতে খেলছে, সেটা পাঞ্জাবের বেশি। শিখরা ম্যাক্সিমাম বাইরে কী বলে সাকসেস হচ্ছে, বোথ ফুটবল ক্রিকেট বোথ। হ্যাঁ, এটা কারণ কি? এটা কারণ হচ্ছে তারা ফিজিক্যালি, এখন দেখুন স্ট্রেংথ, স্ট্যামিনা, এগুলো যেগুলো আপনাকে বলি, স্ট্রেংথ যদি না হয়, প্রপার ফিজিক, প্রপার হাইট যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল মানে সাকসেস হতে পারবেন না। এটাকে ভাবতেই হবে। আর আমাদের দেখুন, অনেকে অনেকভাবে ভাববে, নর্থ ইস্টের ফুটবলে যে এগিয়ে আসা, যেভাবে নর্থ ইস্ট কী বলে ভারতবর্ষের ফুটবল এগিয়ে এসছে, এটা আমাদের ইন্টারনালি আমরা খুব মানে সাকসেস হয়েছি, বাট আন্তর্জাতিক মানে এটা কিন্তু আমাদের খুব ক্ষতি করে দিচ্ছে। কেননা ওদের খুব এজিলিটি খুব বেশি হয়, কিন্তু ওদের হাইট খুব শর্ট হয়। এই জায়গা থেকে কিন্তু আমরা ওই যে আমাদের দেশের মধ্যে যে কম্পিটিশানগুলো হচ্ছে, আইডি বলুন, আইএসএল বলুন, সেখানে ওরা দারুণ খেলছে। এই থেকে ইন্ডিয়া টিম ওরা চান্স পেয়ে যাচ্ছে। যখনই কি ওরা ইন্টারন্যাশনাল মানে যাচ্ছে, তখনই কিন্তু আর পেরে উঠছে না। আজকে আমি কয়েকজন প্লেয়ারের নাম ধরে, সুরেশ খুব ভালো প্লেয়ার, অনুরোধ থাপা, এইসবগুলো যদি আপনি দেখেন যে হাইট,
এই হাইট দিয়ে কিন্তু আলটিমেটলি একটা টিমে যদি এত কম হাইটের প্লেয়ার থাকে তাহলে কিন্তু আমি আন্তর্জাতিক মানে গিয়ে আপনি সাকসেস হতে পারবেন না। তাই একদম সহজভাবে আমি প্রয়োজনে যদি ভারতবর্ষের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হয়, আমি পাঞ্জাবকে প্রমোট করব, আমি পাঞ্জাব এটা করতে হবে, গভর্নমেন্ট করবে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করবে, পাঞ্জাব এগুলো নানাভাবে একটা প্রসেসে, নানান প্রসেসে তাদের যে অ্যাসোসিয়েশনগুলো আছে তাদেরকে কিন্তু ইনভলভ করে আপনার পাঞ্জাব, কেরালা খুব ভালো ফিজিক হয়, হাইট ওদের দারুণ হয়, স্কিলও ভালো। এবার যদি কেরালা, বাংলা, পাঞ্জাব, গোয়া, হ্যাঁ মহারাষ্ট্র ইভেন, তো এদেরকে আরও ভালো করে কী বলে আমাদের সেখান থেকে স্কাউট করে দেশে প্লাস দেশের বাইরে একটা এই যে নিয়ে আপনার এই 14 বছরের 14-15 মধ্যে যাদের হাইট অ্যাটলিস্ট 5-11, আমাদের মাথায় রাখতে হবে আমাদের যখন 21 হবে ছেলেগুলোর বয়স যেন অ্যাটলিস্ট অ্যাভারেজ 6 ফিট হাইট আমাদের টিমের হয়। সেভাবেই কিন্তু দেখুন আমাদের এই সায়েন্স কিন্তু এখন আমাদের ভারতবর্ষের মধ্যে সেভাবে কোনো টিমেই অ্যাডাপ্ট না বা কোনোভাবেই আমরা কোচেরা বলুন, যাই বলুন, স্পোর্টস সায়েন্স বলুন, যে আগে থেকে আমরা নির্ণয় করতে পারি না এই ছেলেরা হাইট কী হলে 6 ফুট 2 ইঞ্চি হবে, চলো তুমি ফুটবল খেলো, যেটা বিদেশে সম্ভব। তো আমাদের তাই জন্য 14-15 বছরেই কিন্তু সারা ভারতবর্ষে যদি সমস্ত প্রভিন্সে এই নিয়মটা চালু করা হয় যে অ্যাটলিস্ট প্রত্যেক একাডেমিতে 14-15 যারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কী বলে ইয়েতে আছে আপনার কী বলে অধীনে আছে বা স্টেট অ্যাসোসিয়েশনে যেসব একাডেমিগুলো আছে তাদেরকে যদি এই ফরম্যাটটা জারি করে দেওয়া হয় যে তুমি 30 জন ছেলে রাখলে অন্তত 20 জন এই হাইটটাকে তোমরা মেনটেন করো, ঠিক আছে? এইটাকে যদি করতে পারা যায়, আমি বলছি যে জায়গা দিয়ে ইন্ডিয়া কিন্তু আবারও বলছি স্কিলটা শেখানো যায়, কিন্তু হাইটটা আমি কোথা থেকে করবো? আমি হাইটটা কী করে করবো? 6 ফিট 2 ইঞ্চি, আমি 6 ফুট 2 ইঞ্চি কীভাবে হাইট করবো? তো এটা সমস্যার জায়গা, কিন্তু আমি নয় ট্রেনিং করিয়ে স্কিল তাকে স্ট্যামিনা করে দিলাম। এইবার আপনি একটা ক্রস কন্টিনিউ যখন এই যে দেখবেন ইন্টারন্যাশনাল মানে যে খেলাগুলো হয় দেখবেন ম্যাক্সিমাম আমরা ক্রসে গোল খেয়ে যাই 70 মিনিটের পরে, তখন আর রাখতে পারি না। ওই যখন দুদিক থেকে ক্রস হয় ওদের ওই কী বলে 6 ফুট 2 ইঞ্চির হাইটের কী বলে স্ট্রাইকারগুলো এসে যখন আমরা কোথা থেকে ম্যানেজ করবো? একটা সন্দেশ জিগার কত গোল ম্যানেজ করবে, কত গোল লড়াই করবে? তো এইটা ভাবতে হবে অ্যাভারেজ হাইট এবং ফিজিক যদি ঠিক করে না হয় ওই ইন্ডিয়া টিমে আমাদের অ্যাভাব 6 ফিট হাইট হতেই হবে টোটাল টিমটার, তাহলে দেখবেন কিন্তু আমরা আন্তর্জাতিক মানে ভীষণভাবে লড়াই করতে পারবো। এবং আগে রঞ্জনবাবু, প্রথমেই আপনাকে নমস্কার বাংলা এগিয়ের তরফ থেকে। তো খেলার মাঠ, যেই মাঠটাকে আপনি খুব ভালো করে চেনেন, কোচ মানে যার থেকে বরঞ্চ বলা যায় প্লেয়াররাও চেনে মাঠকে, সেই কোচ, তো এখন প্রেজেন্ট যে বাংলার ফুটবলের মানচিত্রটা সেটা আপনি কেমন দেখছেন, আর কি হলে বাংলার ফুটবলকে আরও ন্যাশনাল লেভেলে এগিয়ে নিয়ে যাওয়া যাবে? তো দেখুন আমরা সবাই নানারকমভাবে বলি ইনফ্রাস্ট্রাকচার নানান কিছু তো আছেই, পরিকাঠামো আমাদের আরও উন্নত করতে হবে, সব পথে আমরা বলে থাকি। একটা তত্ত্ব কথার মধ্যে যখনই আমরা যেখানে যাই বলি এটা বলে ফেলি আমাদের ইনফ্রাস্ট্রাকচার দিয়ে করতে হবে। কিন্তু দেখুন যেটুকুই আছে, আগে আমাদের কি ইনফ্রাস্ট্রাকচার ছিল বাংলায় যখন প্রথম একদম আপনি যেভাবে বলতে চাইছেন বাংলার ফুটবল, তো আপনি যদি চলে যান 70-80 দশক, যেভাবে বাংলা সারা বড় অবস্থা, তখন কি আমাদের খুব ইনফ্রাস্ট্রাকচার দারুণ কিছু ছিল? তো তার মধ্যে হয়েছে কেন? তো তখন একটা চেঞ্জ ছিল। আমি যেটা আমার মনে হয়েছে যে চেন লিঙ্কটা কেটে গেছে। আপনি যদি আমাকে প্রশ্ন করতে পারেন যে চেন লিঙ্কটা আবার কি? চেন লিঙ্ক হচ্ছে, ধরুন আমি আমাকে দিয়েই বলি, আমি প্রথমে পাড়ার মাঠে প্র্যাকটিস করেছি, ওখান থেকে ট্রায়াল দিতে গেছি কী বলে একটা কলকাতায় টিমে, রাজস্থান টিমে, ওখানে গিয়ে আমি চান্স পেলাম, রাজস্থানে ভালো খেলাতে আমি জর্জে ডাক পেলাম, জর্জে আমি ভালো খেলাতে মোহামেডান স্পোর্টিংয়ে ডাক পেলাম, মোহামেডানে ভালো খেলাতে আমি ইস্টবেঙ্গলে ডাক পেলাম। তো এই যে চেন, এই চেনটা খুব সহজ কথায় আপনাকে বলছি, এই চেনটা এখন নষ্ট হয়ে গেছে। তো একদম আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি এই চেনটা। আপনি বলেন কেন, কীভাবে নষ্ট হয়ে গেছে? আপনি আজকে এবছর যে কলকাতা লিগে সর্বোচ্চ কলকাতা আপনি দেখবেন না, এই বছর কী বলে আপনার কলকাতার কোনো বড় টিমে তারা প্রায়োরিটি প্লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইটাই একদম এই চেন, যে আপনি জর্জে ভালো খেলেছেন, সারদা সমিতিতে ভালো খেলেছেন, ইউনাইটেড স্পোর্টসে ভালো খেলেছেন, আপনি সূর্যির সঙ্গে ভালো খেলেছেন, শ্রীভূমিতে ভালো খেলেছেন, তারপরে স্টেপে আপনাকে মোহামেডান নিচ্ছে, কি ইস্টবেঙ্গল নিচ্ছে, মোহামেডান নিচ্ছে না, এখন এই চেন লিঙ্কটাই কেটে গেছে। তো সেই জন্যই বা আপনি কী বলে মোহামেডানে ভালো খেলেছেন, আপনাকে মোহনবাগান নিয়ে নিচ্ছে, এইভাবে হচ্ছে না আগে যেটা ছিল। তো সেই জায়গাটায় আমাদের ভাবতে হবে, যারা এই জায়গাগুলোতে আছেন আধিকারিকরা, তাদেরকে ভাবতে হবে
শুধু আইএফএকে দোষ দিয়ে লাভ নেই, বড় ক্লাবগুলোকে দোষ দিয়ে লাভ নেই। এখন অনেক কিছু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। আগে আমরা শুনে এসেছি জ্যোতিষ গৌর কথা, আমরা তারপর শুনেছি পল্টু দাসের কথা, এখন আমরা শুনি দেবব্রত সরকারের কথা। এই পাশে ঠিক দেওয়া আপনার কী বলে টুটু বসু, অঞ্জন মিত্র, হ্যাঁ, তার আগে ধীরেন দে, হ্যাঁ, উমাপতি কুমার। তো এনারা স্টেপ বাই স্টেপ যেভাবে ক্লাব চালাতেন, এখন কিন্তু এখন ধরুন দেবাশিস দত্ত মোহনবাগান ক্লাবের সেক্রেটারি। তো কথা হচ্ছে মিতু দাস সরময় কর্তা। তো এখন এনাদের হাতে না শুধু এনাদেরকে দোষ দিলেই হবে। এখন প্রেক্ষাপটটা টোটাল চেঞ্জ হয়ে গেছে। জ্যোতিষ গৌড়া যেভাবে চালিয়ে এসছে, অঞ্জন মিত্ররা যেভাবে, টুটু বসুরা যেভাবে ক্লাবটাকে চালিয়েছে, এখন কিন্তু সেভাবে চলছে না। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গিয়ে কর্পোরেটের কী বলে ইনভলভমেন্ট এসে গেছে। কর্পোরেট যেভাবে ভাবছে সেভাবে কিন্তু আজকে বাংলার ফুটবল পরিচালিত হচ্ছে। তাই কর্পোরেটকেই বুঝতে হবে বাংলার ফুটবল কীভাবে, বাংলার ফুটবলকে আবার স্বমহিমায় আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। আপনি যদি বলেন যে বাংলার ফুটবল, আপনি যদি এবছরের গ্রাফ দেখেন, বাংলার ফুটবল কিন্তু কোনো সময় বলবেন না পিছিয়ে গেছে। সর্বক্ষেত্রেই কিন্তু ক্লাবগুলোর ক্ষেত্রে বলছি, আই লিগ, আইএসএল সমস্ত ব্যাপারেই দেখবেন সুপার কাপ বাংলা এসেছে। তার মানে এই নয় বাংলার ফুটবল এগুলো, এটা ক্লাবগতভাবে ক্লাব কী বলে তারা নানাভাবে টিম করেছে, কী বলে প্ল্যানিং করে এগিয়েছে, তার সফলতা পেয়েছে। কিন্তু বাংলার ফুটবল প্রকৃত অর্থে বাংলার ছেলেরা, যেটা আপনি আমাকে জানতে চাইছেন, আর আপনাকে আমি সেই বিস্তারিতভাবেই বলছি যে এটা কিন্তু খুব, ওই চেন লিঙ্ক বললাম, এটা কিন্তু আজকের ডেটে আমাদের সবাইকে ভাবতে হবে। শুধু আইএফএকে দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, যারা আইএফএতে আছেন যে কী বলে বাংলার ফুটবল উন্নতি করতে পারছে না, কী করে চেন লিঙ্কটা তো কেটে গেছে। আইএফএ তো আর খেলাবে না, আইএফএর হাতে তো কী বলে সেই ক্ষমতা নেই যে একটা প্লেয়ারকে সই করে খেলিয়ে দেবে। তো সেই জন্য এটা কিন্তু আজ ভাবতে হবে এই বাংলার ছেলেদের বঙ্গ সন্তান, অর্থাৎ সন অফ দ্য সয়েল কে কিন্তু আজকে এদেরকে সামনে আনতে গেলে সব বিভিন্ন বড় ক্লাবগুলোর কিন্তু আজ বড় ভূমিকা আছে। তাদের একটা রিজার্ভেশন যাই হোক করে কর্পোরেটকে বুঝিয়ে এটা কিন্তু ওদেরকে করছে কম বেশি। আস্তে আস্তে ইসলাম ক্লাব অনেকগুলো বাংলা ছেলেকে দেখলাম কী বলে সুযোগ দিচ্ছে, তো নিয়ে আসছে সামনে। তো এই লাকড়াকে দেখলাম বাইরে থেকে নিয়ে এসেছে, এবার সাইন করি যাবে এই বছরের জন্য, এগুলো ভালো সিমটম। তো এইভাবে একটুখানি সবাই যদি ভাবে, মোহামেডান স্পোর্টিংও যদি ভাবে আইএসএলে চলে এসছে, তাহলে কিন্তু অন্তত 7-8টা করেও ছিল যদি বাঙালি বঙ্গ সন্তানরা কী বলে আজকে এই টিমগুলোর মধ্যে থাকে, আমার মনে হয় মূল টিমে, তাহলে কিন্তু অন্তত 27-28 জনের মধ্যে 7-8টা করে ছেলে থাকলো বঙ্গ সন্তানরা, তাহলে কিন্তু আমার মনে হয় বাংলার ফুটবল ক্লাবগতভাবে যেভাবে এগোচ্ছে, ঠিক বাংলা আবার যখন সন্তুষ্ট হবে, বাংলা এজ গ্রুপে যে ন্যাশনাল কম্পিটিশানগুলো হয়, তাতেও কিন্তু দেখবেন সফলতার সঙ্গে বাংলা এগোতে পারবে। এই জন্যই ভাবনার বিষয়, ওই একটাই কথা, চেন লিঙ্ক তাকে আবার জুড়ে দিতে হবে। এই জোড়ার কাজটা কারা করবে না, আইএফএ পাশাপাশি বড় ক্লাব। তো এখানে দাঁড়িয়ে আপনার মানে এখানকার বাসিন্দা অনুযায়ী আপনার কি মনে হয়, প্রার্থীদের সম্বন্ধে আপনার কি মনে হয়, বড়নগরের মানুষ কাকে চাইবে? তৃণমূলের প্রার্থী, বিজেপির প্রার্থী না সিপিএমের প্রার্থী? দেখুন, অ্যাকচুয়ালি এইগুলো তো মানুষের মানে আমি একটু স্পোর্টস ওরিয়েন্টেড, তো আমার যে চিন্তাভাবনাটা একরকম। তো এখানে যারা পলিটিক্স করে তারা আরও বেশি এটা প্রপার মূল্যায়ন করতে পারবে। আমার এই সঠিক মূল্যায়ন করা এগুলো আমার একটা কাজও না। আর তবে একটুকু বলবো যে দেখুন, আমরা যেরকম আছি সেটা আমি আপনার তুলে ধরলাম যে এরকম আছি। দেখুন প্রতিশ্রুতিকে সবসময় এর থেকে আরও ভালো করবো সবাই বলছে, তো ছোটো থেকে দেখছি আর কি এখানে বড় হওয়া। হ্যাঁ, তো আগের থেকে অনেক ভালো আছে, এটুকু আমি বলতে পারি। আর যারা প্রার্থী হয়ে এসছেন তারা নানারকমভাবেই কী বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। হ্যাঁ, প্রতিশ্রুতি তো আছেই, আমরা পাচ্ছি নানাভাবে। তবে প্রত্যেকেই এখানে ভালো প্রার্থী হিসাবে যারাই এখানে এসেছেন প্রত্যেকেই ভালো প্রার্থী, সবাই ভীষণ ডাইনামিক। এবং যিনি লিডিং পার্টির মানে প্রার্থী আর কি, উনি দেখছি তো ভীষণভাবেই লড়ছেন, অভিনেত্রী হলো। এবং কী বলে যিনি দাঁড়িয়েছেন উনিও খুব ডাইনামিক পার্সন, সজল ঘোষ, হ্যাঁ, শান্তিকা বন্দ্যোপাধ্যায়, এদিকে যে আপনার কী বলে সজল ঘোষ, সবাই মানে নিজ নিজ ক্ষেত্রে তারা খুবই প্রতিষ্ঠিত, পলিটিক্যালি খুবই প্রতিষ্ঠিত কী বলে আপনার, এবং খুব ভীষণই কী বলে ছোটো থেকে সংগঠন করে আসা। কিন্তু বড়নগরে আমি আপনাকে বলছি, বড়নগরে যেভাবে আমাদের রিডিং নিয়ে কাজ করেছে, তো অবশ্যই একটা কঠিন চ্যালেঞ্জ আমার মনে হয় সেই জায়গা থেকে। আর কেননা এর আগে যিনি ছিলেন আর কি, আমাদের বিধায়ক যিনি ছিলেন, আমি যদি বলি, আর মানে বিধায়ক ইলেকশনটার কথা যদি বলি, তাহলে বলবো যে যেভাবে কাজ হয়েছে তাতে আপনার
একটা তো অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে কী বলে। আর এমপি ইলেকশন যেটা বলছেন সেটা বলুন সৌগতদা ভীষণভাবে কেয়ারফুল, মানে আমি মানুষের সম্বন্ধে বলছি, আমি কোনো দলমত নির্বিশেষের কথাটা বলছি। মানুষটা এইভাবে মিশে গেছে আমাদের বড়নগরের কথা বলছি, আমি বড়নগরে যেহেতু থাকি, বড়নগরের কথা আপনি বলছেন, ভীষণ ভালো মানুষ এবং শিক্ষিত মানুষ। উনি আমাদের এই জায়গায় নারী নক্ষত্র এবং উনি ভীষণভাবে বলতে পারেন, ওনাকে যে কোনো পারপাসে ভীষণভাবে পাওয়া যায় মানুষটাকে। ভালো মানুষ এক কথা, একজন এমপিকে এইভাবে আমরা পাই, মানে সত্যি এটা মানে ভীষণই আমরা লাকি বলতে পারি। মানে এবার রঞ্জনবাবু, এবার আমরা আসছি যেই সন অফ সয়েলের কথা বললেন আপনি, ফুটবলে ক্রিকেটে সব জায়গাতেই সেই সন অফ সয়েলই, আপনি বড়নগরের মানুষ, সেই সন অফ সয়েল আপনি এখানকার, সেই মানুষ অনুযায়ী বড়নগরের বাসিন্দা হিসাবে আপনার কি মনে হয় এইবারের ইলেকশানে যেই তিনটে দলের তিনজন ক্যান্ডিডেট আছে, আপনার কি মনে হয় তারা কে কতটা ফিটেস্ট? না, অ্যাকচুয়ালি আমাদের এখানে বড়নগরে আগে একটা সময় খুব ইয়ে ছিল, ছোটোবেলায় দেখেছি যে বাইরে থেকে বেরোতে কথা বোমগুলি খুব দেখতাম। হ্যাঁ, এগুলো একটা সময় যখন আমি ছোটো ছিলাম আর কি দেখেছি এগুলো। তো ভীষণ আমাদের বড়নগর তো মানে একটা মানে বোমের ফ্যাক্টরি বলতে পারেন। আর বিশাল যেখানে যেতাম সেখানে ওরে বাবা, বড়নগরে এই আলমবাজারে থাকিস, বড় আলমবাজারে থাকিস। তো আমার যে এই জায়গাটা খুব মানে উত্তপ্ত জায়গা ছিল, আমি দেখেছি বাড়ির জানলা থেকে দেখি ধুম ধুম করে বোম পর্যন্ত দুপুরবেলা, হ্যাঁ এই বাড়িতে ওরা যে বোম মারছে। তো সেইগুলো বলতে পারেন যে এখন একদমই নেই। রাস্তায় আলো খুব সুন্দর রয়েছে, যেটা আমরা ছোটোবেলায় গিয়ে কী বলে আপনার একটা ডুম কী বলে ইয়ে হয়ে গেলে ওই ডুম লাগানোর জন্য আবার কাউন্সিলরের পিছনে বলে বলে বলে, হ্যাঁ সে বাবাদের দেখেছি আমরা রাস্তার লাইট। তো সেই জায়গায় এখন এইগুলো খুবই ডেভেলপ করেছে, রাস্তাঘাট প্রজেক্ট ডেভেলপ করেছে আমাদের বড়নগরে। এবং বড়নগরে যেটা সব থেকে সমস্যা ছিল যেটা হচ্ছে খুব, বিশেষ আমি যে জায়গায় থাকি আলমবাজার, ওখানে ভীষণ মানে একটা ঝামেলাপ্রবণ জায়গা, সেটা কী বলে এখন একদমই পুরো শান্ত। বড়নগর একদমই শান্ত হয়ে গেছে, এটুকু আমি একটু মানে এই ব্যাপারে আমরা খুবই মানে শান্তিতে আছি। এবং